সিপাই বিদ্রোহ শেষ হয়ে গিয়েছে বেশ কিছু মাস হয়ে গেছে, কিন্তু সেই নিয়ে দোষারোপের পর্ব আর শেষ হয় না। ব্রিটিশদের সম্পর্কে সিপাইদের মন যে এতটা বেশি গিয়েছিল সেটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় কর্তারা কেউ টের পায়নি? শুধু সিপাই বা বলি কি করে, ওই যে নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মতন প্রাদেশিক কর্তা ব্যক্তিরাও এইভাবে খেপে উঠল, তার কারণও তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই ভুলভাল পলিসি। লখনৌয়ের মতন একটা শহরে এতগুলো ইউরোপিয়ানের প্রাণ যেইভাবে গেল, তার জন্য দায়ী কে সেটা দেখতে হবে না? দায়ী তো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোভ। অযোধ্যার নবাবের থেকে কোম্পানি যেইভাবে তার রাজত্ব কেড়ে নিয়েছিল, তাতেই তো বিগড়ে বসেছিল অযোধ্যার সাধারণ প্রজা। লন্ডন হোক বা কলকাতা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন এমনই রোষের মুখে। অবস্থা সত্যিই বেগতিক। আর এমন অবস্থায় ব্রিটিশরা সিদ্ধান্ত নিল যে অযোধ্যার যে রত্ন ভাণ্ডারটা তারা কাইজারবাগ থেকে তুলে নিয়ে এসেছিল, সেটা অযোধ্যার বাদশাকেই ফেরত দিয়ে দেওয়া ভালো। লখনৌয়ের সিপাহীদের তাণ্ডব শুরু হওয়ার আগেই কাইজারবাগের সিন্ধুকের রত্ন ভাণ্ডারটা তুলে এনে ব্রিটিশ রেসিডেন্সির লনে পুঁতে রেখেছিলেন অযোধ্যার চিফ কমিশনার স্যার হেনরি লরেন্স। যেদিন কুইন ভিক্টোরিয়ার সাথে অযোধ্যার রানীমা জেনাবে আলিয়া দেখা করেন, অর্থাৎ 1857 সেই 4 জুলাই, সেই দিনই লখনৌয়ের রেসিডেন্সিতে সিপাই বিদ্রোহে মারা যান লরেন্স সাহেব। লখনৌয়ে তখন ব্রিটিশ হোক বা সিপাই, দু তরফেই মারা গিয়েছিল অসংখ্য মানুষ। শুধু রক্ষা পেয়েছিল মাটির নিচে পোতা সেই রত্নভাণ্ডার, যা এতদিন পরে 13টা শক্তপোক্ত কাঠের বাক্স ভর্তি করে নবাব ওয়াজিদ আলী শাহকে ফেরত দিল ব্রিটিশরা। এইসব যে তিনি আদৌ কোনোদিন ফেরত পাবেন, নবাব তো সেটা কল্পনাই করেননি। তবে ফেরত পেয়েই তিনি সেগুলো কলকাতার বিখ্যাত জুয়েলার হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির কাছে নিলামের জন্য পাঠিয়ে দিলেন। বদলে পেলেন 5 লক্ষ টাকা। এমন বিশাল হিরে জহরতের ভাণ্ডার তিনি যেন নিজের কাছে রাখতেই চাইলেন না। এটা কি বাদশার অর্থাভাবের জন্য, নাকি হিরে জহরতের প্রতি তার ঔদাসীন্য, বলা মুশকিল। যেটাই হোক, এতদিনে তিনি ভালোভাবে বুঝে গেছেন যে আর যাই হোক, এই জন্মের মতন তার সাধের লখনৌতে তিনি ফিরে যেতে পারবেন না। শুনতে পান সেই লখনৌ নাকি আর আগের মতন নেই। সিপাই বিদ্রোহের সব ছাড়খাড় হয়ে গেছে। বাদশাহ চলে আসার পরেই সেই শহরের জনসংখ্যা নাকি 50,000-এর মতন কমে গেছে। তার অনেক বেগমও সেখান থেকে কলকাতা চলে এসেছে সেখানকার অনেক আমির, রইস, কবি বা গায়ক। বলতে গেলে আসল লখনৌ তখন মৃত। এই মেটিয়া বুরুজেই নবাব ওয়াজিদ আলী শাহর ছোঁয়ায় জন্ম হলো এক নতুন লখনৌয়ের। আর সেখানেই একরকম জাঁকিয়ে বসলেন নবাব। ইতিমধ্যে বর্ধমানের মহারাজার থেকে 3 লক্ষ টাকার বিনিময়ে নবাব কিনে ফেলেছেন বেশ কয়েকটা বাড়ি। কোনোটার নাম দিয়েছেন সুলতান খানা, কোনোটার নাম আবার আসাদ মঞ্জিল বা মুরাসা মঞ্জিল। তৈরি হয়েছে সুন্দর সব বাগিচা আর নতুন নতুন সুন্দর সব বাড়ি। শাহেনশাহ মঞ্জিল, শাহ মঞ্জিল, নূর মঞ্জিল, তফরি বক্স, বাদামি, আসমানি, আরো কত কি। সব বাড়ির মাথায় তখন অযোধ্যার নবাবদের সেই মাছের ছবিওয়ালা পুরনো পতাকা। বাড়িতে ঢোকার মুখেই জোড়া মাছ খোদাই করা। লখনৌয়ের পুরনো কেল্লাটার যে নাম ছিল মচ্ছি ভবন। শোনা যায় মুঘল সম্রাট আকবরের আমলে বিজনোরের কোনো এক শেখ আব্দুর রহিম নাকি এখানে জায়গির লাভ করেছিলেন। সাথে সম্মান পান আলমে মাহি মোরাতিব। মাহি কথাটার মানে হচ্ছে মাছ, আর সেই জন্য তার কেল্লার প্রতিটা মোহরা বা খিলানে জোড়া মাছ খোদাই করা হয়। তার কেল্লায় 26টা খিলান ছিল, তাই খোদাই করা হলো 26 দুগুণে 52টা মাছের ছবি। সেই 52টা মাছের থেকেই কেল্লার নাম হয়ে গিয়েছিল মচ্ছি বাওয়ান বা মচ্ছি ভবন। সিপাই বিদ্রোহের সময় সেই মচ্ছি ভবনও ধ্বংস হয়ে গিয়েছে, তাই তাদের পুরনো প্রতীককেই নবাব মেটিয়া বুরুজেই বাঁচিয়ে রাখলেন। তবে মেটিয়া বুরুজের সবচেয়ে আশ্চর্য জিনিস ছিল নবাবের চিড়িয়াখানা। নূর মঞ্জিলের সামনে লোহার বেড়া দিয়ে ঘেরা একটা লম্বা চওড়া পথ ছিল, আর
তার মধ্যে ঘুরে বেড়াতো অসংখ্য হরিণ, চিতা এইসব। মাঝখানে একটা শ্বেত পাথরে বাঁধানো পুকুর, আর সেখানে ছিল শুতুরমুর্গ, কিশোরী, সারস, কায়া, বগলা, ময়ূর, আরো কত কি। সেখানে ছিল আশ্চর্য কিছু কচ্ছপ। কত রকমের মাছ যে ছিল তা গুণে শেষ করা যায় না। ছিল 20 ধরনের বাদর, কোথা থেকে যে আমদানি করা হয়েছিল কে জানে। এছাড়াও ছিল বাগদাদি উট, আফ্রিকা জিরাফ, জিব্রা, সিংহ, বাঘ, লেপার্ড, প্যান্থার, হিমালয়ের ভালুক, ব্ল্যাক লেপার্ড, আরো কত কি। শাহেনশাহ মঞ্জিলের সামনে ছিল একটা বিরাট জলাশয়, আর তার মাঝে একটা কৃত্রিম পাহাড়, আর তাতেই ছেড়ে দেওয়া ছিল হাজার হাজার সাপ। এভাবেও যে সাপ পোষা যায় এমনটা আগে কি কেউ কখনো ভেবেছে? ইউরোপিয়ানরা পর্যন্ত এইসব দেখে তাজ্জব বনে যেত। নবাব ওয়াজিদ আলী শাহ এখানেই ঘন্টার পর ঘন্টা কাটাতেন। কিন্তু এমন একটা বিশাল চিড়িয়াখানা ঠিকঠাক রাখার খরচও ছিল বিরাট। পশু পাখির খাবার জোগাতেই মাসে প্রায় 1000 টাকা চলে যেত। এছাড়াও ছিল জানোয়ারের দেখাশোনা করার লোকেদের মাইনে, তাদের সংখ্যাও নেহাত কম নয়, প্রায় 800। কবুতরবাজ ছিল 100-3। মাছ দেখাশোনা করত 300 জন। সাপুরে ছিল 30 থেকে 40টা। এদের সকলেরই মাইনে মোটামুটি 6 থেকে 10 টাকা। এদের উপরওয়ালাদের মাইনে আরো ঢের বেশি। সব মিলিয়ে সে এক পেল্লাই সাইজের বিল হতো নিশ্চয়ই। কিন্তু ওয়াজিদ আলী শাহ নবাব মানুষ, বিল দেখে হিসেব করে জীবন কাটানো কি আর তার ধাতে আছে? একজোড়া ময়ূর কিনতে চান 35,000 টাকায়, একজোড়া শকুন কেনেন 50,000-এ। কিন্তু এত টাকা তো আর তহবিলে নেই। তাহলে উপায়? প্রাসাদের নবাব সাদাত আলীর 2টো সোনার খাট আছে না, তারই একটা বিক্রি করে শকুনের দাম মেটানো হলো। নবাবের এমন জীবনযাপনের ফায়দা তুলত তার বেশ কিছু কর্মচারী, অথচ তাদের উপরেই অগাধ বিশ্বাসে ডুবে থাকতেন নবাব। আর তার আঁচ এসে পড়ত বেগমদের জীবনযাপনেও। তাদেরও কোনো কালে যথেচ্ছ খরচ করার অভ্যাস ছিল, কিন্তু সেই সব দিন এখন ইতিহাস। সেই কারণে বেগমদের সাথে নবাবেরও মাঝে মধ্যেই ঝামেলা লাগত। কোনো কোনো বেগমকে রেগে মেগে তালাকও দিয়ে দিতেন তিনি। এইসবের মধ্যে ইংরেজরাও অনেক সময় নাক গলাত। নবাবের এমন পলিগ্যামাস চরিত্র নিয়ে তারা যে কতবার কত রকম ভাবে চর্চা করেছে তার ইয়ত্তা নেই। অবশ্য তার এমন চরিত্রের গল্প শুনেই মহারানী ভিক্টোরিয়ার ছেলে প্রিন্স অ্যালবার্ট, মানে যিনি পরবর্তীকালে রাজা 7ম এডওয়ার্ড হবেন আর কি, তিনি নবাব ওয়াজিদ আলী শাহর এই নানাবিধ রঙিন গল্প শুনে তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। নিন্দুকেরা বলে ওয়াজিদ আলীর এমন পলিগ্যামাস চরিত্রেই নিজের জুড়িদার দেখতে পেয়েছিলেন রয়্যাল প্লেবয় প্রিন্স অ্যালবার্ট। 1875-76 সালে তিনি যখন কলকাতা আসেন, অঙ্গ বঙ্গ কলিঙ্গ ভারতবর্ষে যেখানে যত রাজা ছিল সকলেই প্রিন্সের সামনে এসে হাজির হল। অনুপস্থিত কেবলমাত্র ওয়াজিদ আলী শাহ। তখন প্রিন্স অ্যালবার্ট নাকি নবাবকে দেখা করার আমন্ত্রণ জানান। তাতে নবাব ওয়াজিদ আলী শাহ প্রিন্সকে প্রত্যাখ্যান করে বলেছিলেন, আপনি যদি আমাকে রাজা বলে স্বীকার করেন, তাহলে আপনি যেহেতু যুবরাজ, আপনার সঙ্গে গিয়ে দেখা করাটা আমার পদমর্যাদার উপযুক্ত হবে না। তবে আপনি যদি আমাকে একজন বাস্তুহারা ভিখারি ভাবেন, তাহলে কোন সাহসে আমি আপনার সামনে গিয়ে হাজির হই? নিজের সর্বস্ব খুইয়ে ব্রিটিশদের পেনশনের উপর নির্ভরশীল হয়ে নবাবের মনে কি অন্যরকম চেতনা জেগেছিল? এই নবাবেরই এক পূর্বসূরি গাজীউদ্দিন হায়দারকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদশাহ খেতাব দেয়, তখন তার অভিষেকের সময় বাজানো হয়েছিল গড সেভ দ্য কিং। অথচ ব্রিটিশরা তাকে বাদশাহ যোগ্য সম্মানটুকু দিতেন না। বাদশাহ কোন উপাধি নেবেন সেটারও অনুমোদন চাইতে হতো ব্রিটিশদের কাছে। গাজীউদ্দিন হায়দার নিয়ম করার চেষ্টা করেছিলেন যে ইংরেজ রাজকর্মচারীরা যেন তার সামনে দাঁড়িয়ে কথা বলে, কিন্তু তা তিনি লাগু করতে পারেননি। তার পরবর্তীকালের নবাব বাদশাদের উপর আরো নানান রকমের আজগুবি দাবি দাবা চাপাত ব্রিটিশরা। 1847-এ লর্ড হার্ডিন যখন লখনৌ যান,
নবাবকে বাধ্য করা হয়েছিল লখনৌয়ের বাহারি জুতো না পরে বিলিতি শু পরতে। নবাবের বাহারি জুতো দেখে বড়লাটের যাতে মনে না হয় বাদশাহ গভর্নর জেনারেলের চেয়ে উঁচুতে, এমন নবাবদের উত্তরসূরি ওয়াজিদ আলী শাহ কিনা স্বয়ং যুবরাজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই আওয়াধ আত্মসাৎ করার আগে অনেক রাজ্যই তো গিলে খেয়েছিল, আর সব রাজ্য দখলেই তাদের একটা প্যাটার্ন ছিল। এই যেমন ধরুন, মাইসোর দখল করে টিপু সুলতানের ছেলেদের তারা পাঠিয়ে দিয়েছিল কলকাতায়। বাজিরাওকে পুনা থেকে কানপুরের কাছে পিঠুরে পাঠানো হয়েছিল। সিন্ধ দখল করেও সেখানকার আমিরদের প্রথমে পুনা এবং পরবর্তীকালে কলকাতা পাঠিয়েছিল। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকেও তারা দিল্লি থেকে রেঙ্গুনে নির্বাসনে পাঠিয়েছিল। উল্টো দিকে আবার বর্মার রাজ পরিবারকে পাঠিয়ে দিয়েছিল বম্বে প্রেসিডেন্সির রত্নাগিরিতে। এ যেন একটা বিরাট দাবার বোর্ডে রাজা রানীদের এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিজেদের সীমানার মধ্যে নিয়ে আসত ব্রিটিশ খেলোয়াড়রা। তবে অযোধ্যার ব্যাপারটা কিন্তু সত্যি এক্সেপশন। নবাব ওয়াজিদ আলী শাহকে কলকাতা আসতে কেউ বাধ্য করেনি, উল্টে স্বেচ্ছায় তিনি কলকাতা এসেছিলেন। তবে এখানে এসে তিনি নিজেকেই নিজে প্রশ্ন করেছিলেন, আমার গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? তাই এই মেটিয়া বুরুজেই তিনি তৈরি করলেন নিজের একটা লখনৌ, আর সেই রাজত্বে তিনি রয়ে গেলেন বাদশাহ। না, ব্রিটিশরা অনুমোদন দেয়নি বটে, কিন্তু তাতে কিচ্ছু এসে যায়নি। তার অনুচরেরা চিরকাল তাকে সুলতানে আলম নামেই সম্বোধন করে গেছে। তার রাজত্ব থাকুক বা নাই থাকুক, তিনি বাদশাহ। তবে ইংরেজদের অবহেলা অনাদরে তিনি মাঝে মধ্যে বিব্রত বোধ করতেন। কলকাতায় আসার পর লর্ড ক্যানিং এর আমলে তিনি একবার মাত্র 21টা গান স্যালুট পেয়েছিলেন। সেই প্রথম, সেই শেষ। ভারতীয় রাজাদের মধ্যে ব্রিটিশরা মাত্র 3 জনকেই 21টা গান স্যালুট দিত, হায়দ্রাবাদের নিজাম, বরোডার গায়কওয়াড় আর মাইসোরের ওয়াডিয়াররা। অথচ এদের তুলনায় অযোধ্যার নবাবরা মর্যাদায় এককালে অনেক উঁচুতে ছিল। মুঘল সম্রাটের পরেই স্থান ছিল তাদের। ওয়াজিদ আলী শাহ অবাক হন ব্রিটিশদের আচরণে। টিপু সুলতানের বংশধর, বিশেষ করে সাহেবজাদা গুলাম মোহাম্মদের সাথে কত ভালো ব্যবহার করে তারা। গুলাম মোহাম্মদ তো সেই টিপু সুলতানেরই ছেলে, সেই টিপু সুলতান যিনি ব্রিটিশদের নাকানি চোবানি খাইয়ে ছেড়েছিলেন। অথচ তাদের ছেলেকে ব্রিটিশরা নাইটহুড পর্যন্ত দিল। তার তুলনায় ওয়াজিদ আলী শাহ তো নিজেই বাদশাহ, আর এমন একজন বাদশাহ যা রাজ্য দখল করতে গিয়ে ব্রিটিশদের সবচেয়ে কম বেগ পেতে হয়েছিল। সামান্য বিদ্রোহ পর্যন্ত করেননি তিনি। হ্যাঁ, সেই বিদ্রোহ না করার জন্য অনেক ঐতিহাসিক ওয়াজিদ আলীকে মিনমিনে বাদশাহ বলেও গালিমন্দ করেছেন বটে। সেই মিনমিনে বাদশাহ কিনা প্রিন্স অ্যালবার্টের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন। বাদশাহ হিসেবে ওয়াজিদ আলী শাহ ঠিক কেমন, এই নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু একটা বিষয়ে সকলেই একমত যে তিনি অসামান্য কবি ছিলেন। উর্দু সাহিত্যে তার লেখা অন্তত 40টা বই আছে। তার মধ্যে রয়েছে অজস্র গজল, মার্সিয়া, মসনবি, আরো কত কি। তার লেখা অজস্র ঠুমরি, টপ্পা, খেয়াল, দাদরা এই একবিংশ শতাব্দীতেও রীতিমতো বিখ্যাত। অবশ্য শুধু লেখালেখিই নয়, সঙ্গীতের জগতেও তার অবদান প্রচুর। কন্নড়, জুহি, যোগী, শাহ পসন্দ এমন অনেক রাগ রাগিনী সৃষ্টি করেছিলেন তিনি। হিন্দুদের রাজযাত্রা দেখে এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি সৃষ্টি করেছিলেন নিজের একটা অপেরা বা রহস, রাধা কৃষ্ণ কা কিস্সা। সেই রহসের অনুষ্ঠান হয়েছিল লখনৌয়ের কাইজারবাগে। তাতে তিনি নিজে সাজতেন কৃষ্ণ আর বেগমরা সাজত গোপিনী। কলকাতার ফোর্ট উইলিয়ামের বন্দি দশাতেও তিনি যেই জিনিসটার জন্য সবচেয়ে ব্যাকুল হয়ে উঠতেন সেটা সেই নাচ গানের আসর। মেটিয়া বুরুজেও তৈরি করেছিলেন নাচের দল। বাদশাহ ছিলেন শিয়া, আর তার ধর্মমতে মুতা মানে সাময়িক বিয়ে না করে কোনো মেয়ের মুখ দেখা নাকি পাপ।
তাই মেটিয়া বুরুজের বাড়িতে যেই মেয়েই আসুক, সে দাসী হোক বা ঝাড়ুদারনি, তিনি সকলকেই মুতা করে নিতেন। আর তাদের নিয়েই নবাব তৈরি করেছিলেন প্রায় 20টা নাচ গানের দল। কোনো দলের নাম ঝুমুরওয়ালি, কোনোটার বা লটকানওয়ালি। এছাড়াও ছিল ঘুঙ্ঘটওয়ালি, রসওয়ালি, নকলওয়ালি। মোদ্দা কথা, মেটিয়া বুরুজে তার বাদশাহাত না থাকলেও অটুট ছিল তার শিল্পী সত্তা। সুতরাং এই কথা বলাই যায় যে বাদশাহ হিসেবে তাকে কেউ মনে রাখুক বা না রাখুক, শিল্পী ওয়াজিদ আলী শাহ চিরকাল অমর থাকবেন। ব্রিটিশ রাজকর্মচারীরা বরাবরই নবাবের ব্যর্থতা, তার বদভ্যাস, তার শরীর খারাপ নিয়ে যথেচ্ছ আলোচনা করেছেন। নবাব কেন এত মোটা, কেন তিনি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন, এই নিয়ে প্রচুর চর্চা হয়েছে। সেই উট্রাম থেকে আরম্ভ করে মেজর হার্বার্ট পর্যন্ত সকলেই জল্পনা করেছেন এই বুঝি কিছুদিনের মধ্যেই নবাবের প্রাণ পাখি ফুরুত করে উড়ে পালাবে। কিন্তু তিনি এদের সকলকেই বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। উইলিয়াম স্লিম্যান, মানে যার রিপোর্টের ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অযোধ্যা বাজেয়াপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছিল, সেই স্লিম্যান রাজত্ব দখল হওয়ার মাত্র 3 দিনের মাথাতেই মারা গিয়েছিলেন। ডালহাউজি, উট্রাম, ক্যানিং কেউই অযোধ্যা দখল করার পর খুব বেশি দিন বাঁচেননি। ভারতবর্ষের আরেক বড়লাট লর্ড মেয়োকে নিয়ে আছে আরেক রকম গল্প। একবার তিনি নাকি ওয়াজিদ আলী শাহকে কলকাতার গভর্নমেন্ট হাউস বা আজকে রাজভবনে আমন্ত্রণ জানান। নবাব সেখানে এলে মেয়ো সাহেব তাকে থ্রোন রুমে নিয়ে গিয়ে নিজে উঁচু প্রেসিডেন্সিয়াল সিংহাসনে গিয়ে বসেন, দেখানোর চেষ্টা যে নবাব তার চেয়ে পদমর্যাদায় খাটো। এই দেখে নবাব সেখান থেকে বেরিয়ে এসে চুপচাপ কাউকে কিচ্ছু না বলে মেটিয়া বুরুজের বাড়িতে ফিরে আসেন। একজন তাকে জিজ্ঞাসা করে, আপনি কিছু না বলে চলে এলেন যে? নবাব উত্তর দিয়েছিল, কাকে বিদায় জানাবো? যার আমন্ত্রণে গিয়েছিলাম তিনি তো সেখানে ছিলেনই না। আমি দেখলাম সিংহাসনের উপরে একটা মৃতদেহ বসে আছে। এই ঘটনার কিছু মাসের মধ্যেই আন্দামানে খুন হন লর্ড মেয়ো। এরপরে নবাবের অনেক অনুচর তাকে পয়গম্বর ভাবত, কিন্তু তার ব্যবহারে কোনোদিন ঔদ্ধত্য আসেনি। সেই সময় আলিপুরে সদ্য চিড়িয়াখানা তৈরি হয়েছে, তাই নবাবের খুব ইচ্ছা হলো সেই চিড়িয়াখানাটা একবার দেখে আসবেন তিনি। পশু পাখি তার যে খুব ভালো লাগে, তাই একটা রিক্সা ধরনের যানে চড়ে তিনি পৌঁছলেন আলিপুর চিড়িয়াখানা। সেখানকার সুপারিনটেন্ডেন্ট রাম ব্রহ্ম সান্যাল তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাতে লাগলেন। এমন সময় নবাব তাকে বললেন, বাবু সাহেব, আপনি হয়তো ভাবছেন আমি বাদশা বলেই গাড়ি করে ঘুরছি আর আপনাকে এইভাবে হাঁটাচ্ছি। আপনি শরীফজাদা, আমারও উচিত আপনার সঙ্গে সঙ্গে হাঁটা, কিন্তু কি করি বলুন, আমার বয়স হয়েছে, খুব একটা বেশি হাঁটতে পারি না আজকাল। বলাই বাহুল্য, নবাবের এমন বিনয়ে অভিভূত হয়েছিলেন সান্যাল মশাই। (1887) 21শে সেপ্টেম্বর মোটামুটি সকাল 7টা নাগাদ পার্ক স্ট্রিটের টেলিগ্রাফ অফিস খোলা মাত্রই একটা টেলিগ্রাম গেল সিমলার ভাইস রিগাল লজে। সেখানে রয়েছেন বড়লাট লর্ড ডাফরিন। টেলিগ্রাম নাম্বার 06893, King of Oud died this morning. All quiet. রাত 2টো নাগাদ নবাব তার সুলতানখানার একতলার একটা ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নবাবকে নাকি বিষ খাইয়ে মারা হয়েছে এমন কথাও শোনা গেল। নবাবের সারা শরীর, নখ সবই নাকি নীল হয়ে গিয়েছিল, কিন্তু সেই নিয়ে কোন রকম অফিসিয়াল ইনভেস্টিগেশন হয়নি। ব্রিটিশরা তখন টেলিগ্রামের প্রথম স্টেটমেন্টের চেয়ে দ্বিতীয় স্টেটমেন্টে বেশি মনোযোগ দিয়েছিল। অল কোয়াইট, সব শান্ত। আর সেটা যাতে শান্তই থাকে, ওয়াজিদ আলীর কোনো বংশধর যেন নিজেকে বাদশাহ বলে ঘোষণা না করে, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। বাদশাহকে সমাহিত করা হলো তার তৈরি সিদ্দেনাবাদ ইমামবাড়ায়। আর তার পরপরই প্রয়াত নবাবের সাজানো বাগান সব শুকিয়ে গেল। মৃত্যু হল
সেই মেটিয়া বুরুজের। কয়েক মাসের মধ্যেই মেসেস মিল্টন অ্যান্ড কোম্পানির সৌজন্যে নিলামে বিক্রি হয়ে গেল নবাবের সাধের জন্তু জানোয়ারগুলো। একের পর এক বিক্রি হয়ে গেল নবাবের অন্যান্য সম্পত্তি। তার অনেক সম্পত্তি চলে গিয়েছিল শিপিং কোম্পানিদের হাতে। একসময় যেই মেটিয়া বুরুজ ছিল অপরূপ দ্বিতীয় লখনৌ, সেখানে এসে থাবা বসালো ডক, জাহাজের ধোয়া, ক্রেন, ওয়ার্কশপের ধুমধারাক্কা কর্মকাণ্ড। মেটিয়া বুরুজের নবাবী আমল চিরকালের মতন মুছে গেল। তবে আজও মেটিয়া বুরুজের বেশ কিছু জায়গা দেখলে মনে পড়ে যাবে সেই সব দিনের কথা। এই যেমন ধরুন আয়রন গেট রোড। শাহ মঞ্জিলের পশ্চিমে যে লোহার দরজা বা আয়রন গেট ছিল, তার থেকেই রাস্তার ওই নাম। শাহী মসজিদটাও অক্ষত আছে। এখানে নাকি নবাব একাই নামাজ পড়তেন। কোন সময় এটা শাহ মঞ্জিলের কম্পাউন্ডের মধ্যে ছিল। আজ সেই সব আর নেই। জুট মিল তৈরি করতে গিয়ে অনেক কিছুই ভাঙা পড়ে গেছে। আজকের সিএসসির সাদার্ন জেনারেটিং স্টেশনের কাছেই ছিল নবাবের আতা ফলের বাগান। লোকে বলতো বেগম বিহারি বাগিচা। নবাবের মৃত্যুর পর সেই মেটিয়া বুরুজ কেমন যেন অগোছালো এলোমেলো হয়ে গেছে। তবে নবাবের প্রভাব শুধুমাত্র মেটিয়া বুরুজেই নয়, রয়েছে সারা কলকাতা শহর জুড়ে। তার সবচেয়ে বড় প্রভাব বোধহয় কলকাতার বিরিয়ানি। নবাবের কোনো এক খানসামা নাকি বিরিয়ানিতে আলু দিয়েছিল, কারণ তখনকার দিনে আলু ছিল এক নতুন কিসেমের সবজি। সেই বিরিয়ানি নবাবের দারুণ পছন্দ হয়ে যায়। আর সেই থেকেই কলকাতার বিরিয়ানি মানেই তাতে আলু থাকবে। এছাড়াও লখনৌয়ের পান মশলা, ঘুড়ি ওড়ানো, কবুতরবাজি নবাবের থেকেই ছড়িয়ে পড়েছিল সারা কলকাতায়। আজ সেই নবাবও নেই, নেই সেদিনের মেটিয়া বুরুজ। রয়েছে একটা রাস্তা যার নাম নবাব ওয়াজিদ আলী শাহ রোড। আর রয়েছে সেই সিদ্দানাবাদ ইমামবাড়া, যেখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন অযোধ্যার শেষ বাদশাহ ওয়াজিদ আলী শাহ। এই ছিল আমাদের অযোধ্যা কাণ্ড সিরিজ। কেমন লাগলো এই সিরিজ অবশ্যই জানাবেন। আপনাদেরও যদি তার সম্বন্ধে কোনো অজানা গল্প বা তথ্য জানা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতন তাহলে এইটুকুই রইল। পরে ফিরে আসবো অন্য কোনো গল্প বা ঘটনা নিয়ে। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।